আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেওয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেবটিকে পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটের প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল, বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল, ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে, সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে, যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতির নির্বাচন আছে, যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে।
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারে নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতি নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে, সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে, যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইং গুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এই নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যে 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার। কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়।
ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবারে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামের দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন, তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। দেশে বিদেশে আমরা সবাই যখন বাংলা নববর্ষ উদযাপন করছি, তখন কেমন কাটছে শেখ হাসিনার নববর্ষ? এর পাশাপাশি আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসনের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নববর্ষের দিনে আয়োজিত এই বৈঠকে কি আলোচনা হলো সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমেই একটু শুনে নি বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা। আসসালামু আলাইকুম। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নতুন বছরের শুভক্ষণে বাংলাদেশের সকল ভাই বোনকে শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরো একটি বছর অতিক্রম করেছি। ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। শুভ নববর্ষ। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এবারের নববর্ষ উপলক্ষে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তার সাথে যারা কাজ করেন, তার সাথে রয়েছেন, সবাইকে তিনি নববর্ষের উপহার দিয়েছেন। এছাড়াও কেমন লাগছে এই প্রশ্ন করতে তিনি জানিয়েছেন যে দেশে থেকে দেশের সবার সাথে নববর্ষ উদযাপন করতে পারছেন না, এই বিষয়টা তিনি খুব মিস করছেন, এই জন্য কিছুটা মন খারাপ। এছাড়া তিনি ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চান যে নেত্রীর খবর কি। নেত্রী শারীরিকভাবে মানসিকভাবে ভালো আছেন। শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। মানসিকভাবে তিনি আমি আপনি যেটা ভাবতে পারি না, তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং আছে এবং যারা তার সাথে নিয়মিত কথা বলেন কিংবা স্পেসিফিক খোঁজ খবর রাখেন, তিনি ভালো আসেন। তিনি শুভেচ্ছা বার্তা তো শুনলেন, তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশে ফেরার জন্য আসলে অধিক আগ্রহে অপেক্ষা করছেন। এটি তার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে। বাংলাদেশে এবার বৈশাখী শোভাযাত্রা 1433 হয়েছে। অন্তত ইউনূসের মতো অসভ্যতা অশালীনতায় ভরা ছিল না এবং যথেষ্ট মানুষ ঢাকায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ঢাকা থেকে খবর পেলাম যে শোভাযাত্রায় যারা গিয়েছেন তাদের একটা অংশ আজকে নাকি ডাস্টবিন শফিককে তন্ন তন্ন করে এই রমনার বটমূল এবং আশেপাশে খুঁজেছেন এবং আজকে যদি ডাস্টবিন শফিককে সেখানে পাওয়া যেত, হয়তো আজকে আমার এই আলোচনার টাইটেলটা বদলাতে হতো। অর্থাৎ এই জনধিকৃত, চরমভাবে নিন্দিত
ডাস্টবিন শফিক, সে কিন্তু এখন খুব সহজে আর লোকচক্ষুর সামনে আসে না। আজকে নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি টাঙ্গাইলে গিয়েছেন, কৃষকদের কৃষি কার্ড দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা এই কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছিলেন এবং সরকারের যত ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যেত। তো কৃষকের যত রকমের সরকারি সহযোগিতা সুবিধা এগুলো ব্যাপকভাবে দিয়েছিলেন শেখ হাসিনা। যাই হোক, তারেক রহমান এই কৃষকদের কৃষি কার্ড দিচ্ছেন। সেখানে তিনি কৃষকদের আম জাম গাছের চারা দিয়েছেন এবং বলেছেন যে আম জাম ফল হলে তার কাছে পাঠাতে। নিঃসন্দেহে আমি এটি নিয়ে কোনো সমালোচনা করব না, শুধু বলবো যে জাম হতে 7 থেকে 10 বছর লাগে। আম এটা ডিপেন্ড করে যে এটা কি বীজ থেকে হলো না গাছ থেকে হলো, এটা 3-4 বছরের মতো লাগে। সুতরাং আম জাম পাঠাইতে হলে দীর্ঘ সময় লাগবে। যাই হোক, সেটা বিষয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসনের প্রায় 2.5 ঘন্টার মতো রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে না বেন ক্রিস্টেনসন না ডক্টর খলিল কেউ মিডিয়ার সাথে বা কোনোভাবে কথা বলছেন, একদম দুজনেরই টাইট লিপ। কিন্তু খবর আসলে আমরা পাই প্রথমত হলো যে বলা হচ্ছে না এটা একটা নববর্ষের আহ, আহ, সৌজন্য সাক্ষাৎ, বাইরে গরম ছিল তাই এসি রুমে বসে আমরা একটু মাছ ভাত খেলাম। কিন্তু বিষয়টা হলো, আপনাদের কি মনে আছে যে এই বেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন এবং সিনেটের সাথে তার যে একটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাংলাদেশে চীনের প্রভাব কমাতে কি করবেন। তার মানে হলো যে বাংলাদেশে যে শেখ হাসিনার যে পলিসিটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, তার যে ফরেন পলিসি, এবং দেখা গেছে বাংলাদেশে ভারত কাজ করছে, চীন কাজ করছে, আমেরিকা কাজ করছে, রাশিয়া কাজ করছে, অর্থাৎ তিনি সবাইকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করছিলেন। কিন্তু এখন মানে আমেরিকা চায় যে এই বাংলাদেশের উপর থেকে চীনের প্রভাবটা যেন দূর করা হয় এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু বেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বেন ক্রিস্টেনসন কি বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে পারছেন বা বাংলাদেশের উপরে চীনের প্রভাব কমাতে পারছেন, এটি নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। কারণ রিসেন্টলি দেখা গেছে যে বাংলাদেশ ড্রোন সহ 8 ধরনের সামরিক অস্ত্র কিনবে। এই ড্রোন সহ সামরিক অস্ত্র এটি মেড ইন চায়না, কিন্তু বাংলাদেশ সরাসরি চায়না থেকে কিনছে না। বাংলাদেশ কিনছে একটি কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির হেড অফিসটা পাকিস্তানে, অর্থাৎ একটা পাকিস্তানি কোম্পানির মধ্যস্থতায় বাংলাদেশ 8 ধরনের সমরাস্ত্র কিনছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সব মিলিয়ে 8 ধরনের এই সমরাস্ত্র চায়নার অস্ত্র পাকিস্তানি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ কিনছে। এটা তো আমেরিকার যে অ্যাসাইনমেন্ট বেন ক্রিস্টেনসনের, সেই অ্যাসাইনমেন্ট বলা যায় যে এটা চ্যালেঞ্জড হচ্ছে। আরো ইন্টারেস্টিং হলো যে এই আর্মস ক্রয়টা বাংলাদেশে একটা ডাইং ফ্যাক্টরি মধ্যস্থতা করছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী এবং এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন তিনি হাওয়া ভবনের অধিপতি ছিলেন এবং তখন তিনি মিস্টার 10 সব রাষ্ট্রীয় টেন্ডারবাজি, সব কমিশন দিতেন সবকিছু, তখন আপনাদের একটু যারা সেই সময়টা মনে করতে পারেন, সেই সময় একটা ডাইং ফ্যাক্টরি কিন্তু খুব নাম ছিল, মনে আছে? তারপরে আমরা গত 17 বছরে সেই ডাইং কোম্পানির নাম খুব একটা শুনিনি, অন্তত ব্যবসা করছে এটা শুনিনি। সেই ডাইং কোম্পানি যার প্রথম অক্ষর ডি, যাদের সমস্ত ঋণ টিন মৌকুফ হয়েছে এবং তারা আবার অ্যাক্টিভ হয়েছে, তো সেই ডি দিয়ে নাম করা ডাইং কোম্পানির মধ্যস্থতায় পাকিস্তানি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, যেটা আসলে চায়নার তৈরি। স্বভাবতই এই বিষয়টায় আমেরিকার জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে বেন ক্রিস্টেনসন এবং ডক্টর খলিল যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, সেখানেই আমেরিকান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়েছে যে চায়নার কাছ থেকে কেন বাংলাদেশ সমরাস্ত্র কিনছে। অসহায়ের মতো ডক্টর খলিল বলেছে এই ব্যাপারে তার কিছু করার নেই এবং এখানে বাংলাদেশের যে ডাইং ফ্যাক্টরিটা
কাজ করছে সেটা তো আসলে সরকারের সাথেই আমি বলতে চাচ্ছি না যে আসলে তো সরকারের একদম বলা যায় যে খুব শীর্ষ পর্যায়ের কারো কোম্পানি। তো সেই জায়গাটায় এখন আমেরিকা কিন্তু বিষয়টা খুব একটা সন্তুষ্ট না, বরং বলা যায় যে বাংলাদেশ চীনের সমরাস্ত্র কিনছে, এটার জন্য তারা ভীষণ নাখোশ। এবং খলিলকে তারা মোটামুটি ভদ্র ভাষায় বলেছে, কারণ খলিল আমেরিকান ইমপ্লান্ট, খলিলের কাজই হলো এই সরকারকে আমেরিকামুখী রাখা, ন্যাচারালি চীন থেকে দূরে রাখা, কিন্তু খলিল সেটা পারছেন না, বরং দেখা যাচ্ছে এই সরকারের সাথে চীনের দহরম মহরম ঠিকই আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলেও ঠিক আছে। এদিকে চীন থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, এটা শুধুমাত্র যে আমেরিকার জন্য মাথা ব্যথা তা না, ভারতও খুব সতর্ক দৃষ্টিতে বিষয়টা দেখছে। কারণ ভারত সব ডিম এক ঝুড়িতে রাখবে না বলে আওয়ামী লীগের বাইরে তারা বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে এবং বিএনপির সাথে তারা আসলে প্রতিবেশী হিসেবে একসাথে কাজ করতে চেয়েছে। কিন্তু অনেকেই ভারতকে, ইভেন ভারতের নিজস্ব যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা অনেকেই ভারতকে ওয়ার্ন করেছিলেন যে বিএনপির অতীত, তারেক রহমানের অতীত, এই সব কিছু কিন্তু ভারতের সাথে বন্ধুত্বের সাথে ম্যাচ করে না, যায় না। তো এখন সেই অংশটাই ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেখেন আপনাদের সেই তারেক রহমান, আপনাদের সেই বিএনপি। সুতরাং প্যাচ কিন্তু ভালোই লাগছে। এই যে মানে একদিকে আপনি চায়নার অস্ত্র নিচ্ছেন, সেটা যেমন আমেরিকার মাথা ব্যথা, আবার সেটার শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি পাকিস্তান কোম্পানির মাধ্যমে কিনছেন। কিন্তু বাংলাদেশের ওই ডাইং ফ্যাক্টরি এখানে কমিশনে দেন। কমিশন খাওয়ার অভ্যাসটা কি এত সহজে যায়? যাই হোক, নববর্ষের দিনে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। নববর্ষ সবাইকে নিয়ে উদযাপন করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।